না, এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করে ওই ফোল্ডারটাকেই আমি একটু দেখাই যে ওয়ার্ডপ্রেস যেরকম জুমলা যেরকম করেছিলাম না, হ্যাঁ এটা ডাউনলোড হয়েছে আমার, হ্যাঁ ডাউনলোড শেষ হয়েছে, ডাউনলোড হয়েছে ডাউনলোডস ফোল্ডারে। আমরা ওয়ার্ডপ্রেসটা কোথায় একটু দেখি, এই যে ওয়ার্ডপ্রেস 4.3.1। সো এটাকে ফার্স্ট আনজিপ করব, এক্সট্রাক্ট করছি। না, আমি এখানেই করে নিচ্ছি, তারপর কাট করে নিয়ে যাবো। stdocsও এক্সট্রাক্ট করতে পারেন, বাট সেভ হচ্ছে stdocsটা যেন এলোমেলো না হয়ে যায়, সেভ হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট করে নিয়ে ফোল্ডারটা কপি করে নিয়ে গিয়ে stdocsে বসানো। দেখেন এক্সট্রাক্ট হয়েছে ওয়ার্ডপ্রেস 4.3.1। এই যে ওয়ার্ডপ্রেস 4.3.1 এর ভেতরে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার এসেছে, খেয়াল করেছেন? মানে ওয়ার্ডপ্রেস 4.3.1 এর ভেতরে আবার ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার এসেছে। সো আমি এটা নাম চেঞ্জ করে, ভেতরের ফোল্ডারটার নাম চেঞ্জ করে ওয়ার্ডপ্রেস ব্লগ বলছি, ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর ব্লগ। সো ফোল্ডারটার নাম চেঞ্জ করে আমি কি করে দিলাম, ওয়ার্ডপ্রেস 4.3.1 এর ভেতরে কি ছিল ওয়ার্ডপ্রেস, শুধু নাম চেঞ্জ করে ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর ব্লগ করে দিয়েছে, যার উপর ক্লিক করলে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, কন্টেন্ট, ইনক্লুড এগুলো আসে। সো আমি এই ফোল্ডারটাকে কপি করব, এটাকে কপি করে stdocs এ রাখবো। আমার জি ড্রাইভ, stdocs, stdocs এর মধ্যে ওয়ার্ডপ্রেস ব্লগটা রেখে দিলাম। ওয়ার্ডপ্রেস ব্লগ আগে থেকে আমার এখানে একটা ছিল, এখানেও আছে, নাম চেঞ্জ করে না। আমি এটাকে বলি ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর নিউ আন্ডারস্কোর ব্লগ, ঠিক আছে? হ্যাঁ, আমি ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর নিউ আন্ডারস্কোর ব্লগ দিয়েছি, কপি করে stdocs এর মধ্যে পেস্ট করে দিই।
আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস নিউ ব্লকটা এখানে এসেছে। আমরা এবার ইনস্টলেশন শুরু করব। লোকাল হোস্ট হিট করি, তারপর আমরা ক্লিক করব ওয়ার্ডপ্রেস নিউ ব্লককে। এই পেজটা তো এসেছে না সবার? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, লোকাল হোস্ট না ঢুকলে রুবেল এই অ্যাপাচিটা রান করে দেন তো। অ্যাপাচি আর মাইস্কুয়েল। হ্যালো, হ্যাঁ চলে গেছে। হ্যাঁ, ক্লাসে ওয়ার্ডপ্রেস শুরু করছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। ওখানে 16টা কান্ট্রি আছে, তার কোনো স্টেট নেই। ঠিক আছে, 16টা কান্ট্রি আছে, এরা দ্বীপ রাষ্ট্র, এদের কোনো স্টেট নেই। ওইগুলোই ও বলছে যে এগুলো কি করব। হ্যাঁ, সেটাই। তাহলে দিয়ে দাও ওকে, সজিবকে তাহলে লাগানো অ্যাড করে দেবে। হ্যাঁ, তা করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, তাই করো। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। সবাই একটু খেয়াল করি, ওয়ার্ডপ্রেস নিয়ে দু একটা কথা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস রুবাস টাইপের একটা সিএমএস, যেটার ক্ষেত্রে আমি বলেছিলাম, জুমলার ক্ষেত্রে এই কথাটা বলেছিলাম। অনেক সিএমএস আছে যার মাধ্যমে ওয়েবসাইট বিল্ড আপ করা সম্ভব। এর মধ্যে অন্যতম কি ওয়ার্ডপ্রেস এবং জুমলা। বাট এখন জুমলাকে বিট করে বেস্ট সিএমএস হিসেবে যে ফ্রেমওয়ার্কটার নাম উঠে আসে সেটা কি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে প্রচুর কাজ হচ্ছে এবং মার্কেট প্লেসগুলোতে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ওয়ার্ডপ্রেসের কাজই সংখ্যায় অনেক বেশি। সো ওয়ার্ডপ্রেস পিএসপি দিয়ে তৈরি করা একটা সিএমএস,
যা ইনস্টল করলে শুরুতেই একটা ব্লক সাইট চলে আসে। বাট আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের মাধ্যমে ভিন্ন ভিন্ন টাইপের ওয়েবসাইটও তৈরি করতে পারি, রাইট? ইভেন ই কমার্সও এখানে ডেভেলপ করা সম্ভব। ই কমার্স, নিউজ পোর্টাল, জব পোর্টাল, এই টাইপের সাইটগুলোর জন্য আলাদা আলাদা প্যাকেজই আছে এদের কাছে। গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে শুরু করে যে কোনো ধরনের ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডেভেলপ করা সম্ভব। সো আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এবং টেমপ্লেটিং করবো আর কি এই কোর্সটাতে। সো ওয়ার্ডপ্রেসের যে কাস্টমাইজেশনটা হবে 2-3টা ক্লাস কাস্টমাইজেশন লেভেলে থাকবে, ভিন্ন ভিন্ন ধরনের এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল চেঞ্জ করার মাধ্যমে আমাদের সাইটের ইফেক্টগুলো দেখব। ইনস্টল করলে জুমলার মতো একটা সাইট পাবো আর একটা অ্যাডমিন প্যানেল পাবো। অ্যাডমিন প্যানেলে ঢুকে চেঞ্জ করলে ফ্রন্ট এন্ডে চেঞ্জ চলে আসবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবচেয়ে পপুলার ওয়ার্ডপ্রেস হওয়া সত্ত্বেও, মানে পপুলার সিএমএস হওয়া সত্ত্বেও এটা কিন্তু জুমলার চাইতে সাইজে অনেক ছোট। ওকে, জুমলা যেরকম ভেতরটা অনেক জটিল এবং রুবাস্ট এবং অনেক বেশি অপশন ওর ভেতরে আছে, ওয়ার্ডপ্রেসে কিন্তু সেই সুযোগটা, মানে যে সেই ফিচারগুলো খুব কম, রাইট? অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলটা বেশ ছোট, হ্যান্ডেল করাটাও ইজি। এক্ষেত্রে আমি বলবো যে ওয়ার্ডপ্রেসটা জুমলার তুলনায় সহজ, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসটা জুমলার তুলনায় অনেক সহজ। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা জুমলার তুলনায় অনেক সহজ। আর ওয়ার্ডপ্রেস দিয়ে বেশি কাজ করার পেছনে মূল কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ফাস্টার দেন আদার্স। ওকে, আরও বেশ কিছু সিএমএস আছে, এর মধ্যে দ্রুপাল নাম করেছে, দ্রুপালটাও আছে জুমলার সাথে। এছাড়া কিছু যদি সিএমএস এর কথা বলি, সেগুলো স্পেসিফিকভাবে ই কমার্সের জন্য বানানো, লাইক মেজেন্টো, পেস্তাশপ, ওয়েস কমার্স, ওকে, জেন কার্ড থেকে শুরু করে এ ধরনের বেশ কিছু নাম আছে যা দিয়ে শুধু ই কমার্সই বানানো যায়। তার মানে ইনস্টল করলে যদি আপনি মেজেন্টো ইনস্টল করেন, ই কমার্স চলে আসবে। আপনি যদি পেস্তাশপ ইনস্টল করেন অথবা এক্স ক্লিক, এক্স কার্ড ইনস্টল করেন, একটা ই কমার্স টাইপ সাইটই চলে আসবে। যেরকম ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে একটা ব্লগ সাইট চলে আসে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো খুব শর্ট পিরিয়ড অফ টাইমে যদি কোনো সাইট ডেভেলপ করতে হয়, সবার শুরুতেই এখন চয়েসের ফার্স্টেই চলে আসছে কি? ওয়ার্ডপ্রেস। যে আমার হাতে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন সময় আছে, আমাকে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হবে এবং মোটামুটি মানের একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হবে। কার নামটা সবার শুরুতে আসে? ওয়ার্ডপ্রেস। আমি একটা সাইট মেনটেন করব এবং সাইটটা মেনটেন করার জন্য আমি খুব কম আইটি নলেজ রাখি, তো সেক্ষেত্রে আমি একটা ছোট্ট সাইট বানাবো এবং সেটা মেনটেন করব। সবার শুরুতে নাম আসছে কি? ওয়ার্ডপ্রেস। তো ওয়েবসাইটগুলোতে ম্যাক্সিমাম কেসে যে বিষয়টা দেখা যায়, বা পোর্টালগুলোতে যে কাজগুলো দেখা যায়, মার্কেট প্লেসগুলোতে যে কাজগুলো দেখা যায়, তার মধ্যে অধিকাংশ সময়ই ওয়ার্ডপ্রেসের কাজগুলোর মধ্যে এরকম দেখবেন যে কারো একটা ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেসের, আপনাকে ম্যানেজ করতে বলছে, মেনটেন করতে বলছে। রিসোর্স আসছে আপনার কাছে ডক আকারে অথবা পিডিএফ আকারে, আপনার সেই রিসোর্সগুলো অনলাইনে দিয়ে দিতে হচ্ছে, পোস্ট আকারে, পেজ আকারে। এ ধরনের কাজ সবচেয়ে বেশি। অনেক সময় যেটা দেখা যায় যে ওয়ার্ডপ্রেসের থিম সব কিছুই আছে, সাইট ওকে, বাট আপনাকে বলছে যে আমি $100 বা $200 দিব, কিছু ছোট ছোট চেঞ্জ করে দিতে হবে টেমপ্লেটের মধ্যে। আমি $100 বা $200 দিব, তোমার কন্টেন্টগুলো আমাকে চেঞ্জ করে দাও। তারা এই বিষয়গুলো জানে না বা বোঝে না, বাট চেঞ্জ করার রিকোয়ারমেন্ট হিসেবে তারা আপনাকে দিচ্ছে। সো আমরা যদি ওয়ার্ডপ্রেস জানি, তাহলে হয়তো মার্কেট প্লেসগুলোতে কাজ পেতে পারি। ওকে, অধিকাংশ কাজগুলোই যারা ওয়ার্ডপ্রেসে কাজ করছে বিগিনার্স এন্ডে, তাদের জন্যই আর কি, বিগিনার্সদের জন্যই। তো ওয়ার্ডপ্রেস সাইট বিল্ডিং এর জন্য আমরা শুরুতে ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনটা করব। আমরা ওয়ার্ডপ্রেস সাইট থেকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিয়ে এসেছি এবং ডাউনলোড করে এক্সট্রাক্ট করার পর এসটিডক্সে রেখেছি। এসটিডক্সে রাখার পর হিট করেছি, সেটআপ কনফিগারেশনটা এসেছে। আমি জাস্ট লেটস গো তে প্রেস করব এখন। এরপর ডেটাবেসের নাম। সো ডেটাবেসের নাম আমি বলছি ডিবি ওয়ার্ডপ্রেস _new _blog। এই নামে একটা ডেটাবেস আমরা ক্রিয়েট করে আসব। কোথায়? লোকাল হোস্ট, তারপরে হচ্ছে
PHP MyAdmin. লোকালহোস্ট PHP MyAdmin এ এসে ডেটাবেস সেগমেন্টে যাচ্ছে। ডেটাবেস সেগমেন্টে গিয়ে আমরা একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করব। এই পজিশনে আমরা ডেটাবেসের নামটা দিব db আন্ডারস্কোর, ওখান থেকে তো কপি করে এনেছি, পেস্ট করে দিচ্ছি db আন্ডারস্কোর ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর নিউ আন্ডারস্কোর ব্লগ। কলেকশন থেকে সিলেক্ট করে দিব UTF-8 জেনারেল CI। UTF-8 সেগমেন্টে জেনারেল CI কে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে ক্রিয়েট বাটন প্রেস করলেই হবে। কলেকশন হচ্ছে ড্রপ ডাউনে যাবেন, ড্রপ ডাউন থেকে UTF-8 সেগমেন্টের UTF-8 জেনারেল CI। হ্যাঁ, সিলেক্ট করে দিয়েছেন। হ্যাঁ, এবার ক্রিয়েট বাটন প্রেস করলে আমার ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, ডেটাবেস ক্রিয়েট হয়েছে। এবার ওয়ার্ডপ্রেসে গিয়ে ইউজার নেমের জায়গায় লিখবো হচ্ছে রুট, পাসওয়ার্ডের জায়গায় লিখবো ব্ল্যাঙ্ক, ডেটাবেস হোস্ট নেম লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স WP। এবার সাবমিট। কনফিগারেশন পেয়েছে, রান দ্য ইনস্টল। হ্যাঁ, শুরুতে আমার সাইট টাইটেলটা চাচ্ছে ওয়ার্ডপ্রেস নিউ ব্লগ, ইউজার নেম আমি বলছি অ্যাডমিন, না ডেটাবেসের ইউজার নেম রুট, পাসওয়ার্ড অ্যাডমিন, কনফার্ম পাসওয়ার্ড যদি টিক মার্কস দেই বলুক, সমস্যা নেই। ইমেল অ্যাড্রেস দিতে হবে, লাইক আমি বলছি অ্যাডমিন @, হ্যাঁ wordpress.com। আমি একটা ইমেল অ্যাড্রেস, ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিব যদি আমি কাজ করি রিয়েল লাইফে। আর যদি রিয়েল লাইফ প্রজেক্ট না হয়, টেস্ট হয়, তাহলে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলেই হবে। তারপরে প্রাইভেসি অ্যালাউ করে আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস দিচ্ছি। তো কী কী লিখলাম, সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল আর প্রাইভেসি, ইনস্টল ওয়ার্ডপ্রেস। লগইন করব।
দেখেন সাকসেস দেখিয়েছে, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, লগ ইন করি আমরা। ইউজার নেম আমার অ্যাডমিন, পাসওয়ার্ড আমার অ্যাডমিন, দেন লগ ইন। দেখেন এটা আমার ড্যাশবোর্ড, এটা আমি লগ ইন করে গিয়েছি, এবং এটা আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের ফিচারগুলো খুব কম, জুমলাতে অনেক বেশি থাকে, ওয়ার্ডপ্রেসে অনেক কম। সো এবার যদি আমরা ওয়েবসাইটটা পেতে চাই, এই যে ভিজিট ওয়েবসাইট, এই লিঙ্কটা ক্লিক করে সবাই একটু খেয়াল করেন, যদি ওয়েবসাইটটা দেখতে চাই, এই যে ওয়ার্ডপ্রেস নিউ ব্লগ, এর উপর কার্সর নিলে ভিজিট ওয়েবসাইট নিউ লিঙ্ক আসবে, এর উপর নতুন ট্যাব দিয়ে আমি ভিজিট ওয়েবসাইটটা করব। সো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমার হ্যালো ওয়ার্ল্ড এসেছে, ওয়ার্ডপ্রেস নিউ ব্লগ বলছে, সার্চ করা যায়, রিসেন্ট পোস্ট দেখা যায়, রিসেন্ট কমেন্টস দেখা যায়, এই ফিচারগুলো এখানে রয়েছে। খেয়াল করেছেন, এই ফিচারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা সিম্পল একটা ব্লগ সাইট এসেছে। সো এই সাইটটাকে আমরা আস্তে আস্তে করে ম্যানিপুলেট করব, নতুন নতুন পোস্ট কমেন্টস কিভাবে দেওয়া যায়, পেজ কিভাবে ক্রিয়েট করা যায়, সেগুলো টেমপ্লেট কিভাবে চেঞ্জ করা যায়, এই বিষয়গুলো আজকে আমরা দেখে ফেলবো। সো আমরা আরেকটা নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। আপনারা দ্বিতীয়বার ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন তাই না? ইনস্টলেশনটা কমপ্লিট, আমরা কিভাবে ইনস্টল করতে পারি ওয়ার্ডপ্রেস সেটা দেখলাম। এখন আমরা ফার্স্টেই যেটা দেখবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, আমি কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে চেঞ্জ করার মাধ্যমে ফ্রন্ট এন্ডে অনেক চেঞ্জ ইফেক্ট নিয়ে আসতে পারি। তো পাওয়ার দেখানোর শুরুতেই আমরা জুমলাতে যেরকম দেখেছিলাম, থিম চেঞ্জ করা যায় খুব সহজে, থিম ইনস্টল করা যায়, ইনস্টল করে ডিফল্ট আকারে সেটও করা যায়। এখানেও আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব সবাই, অ্যাপিয়ারেন্স থেকে থিম, অ্যাপিয়ারেন্সে কার্সরটা রাখলেই এরকম একটা সাইডবার মেনু চলে আসবে, আমি থিমে যাচ্ছি। এখানে বাই ডিফল্ট 3টা থিম আছে, খেয়াল করেছেন? আমরা এই থিমটাতে পাচ্ছি, এই থিমটাকে আমরা অ্যাক্টিভ পাচ্ছি, একটু খেয়াল করেন পাশে লেখা কি অ্যাক্টিভ। আমি যদি 2014কে চাই, আমি যে কোনো একটাকে অ্যাক্টিভ করলে আগেরটা কি হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি 2014কে অ্যাক্টিভ করি, যদি 2014 অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি সাইটটা লোড দেই, তোমার থিমটা চেঞ্জ হয়ে যাবে, কালার ডিজাইনটা কি চেঞ্জ হয়ে গেছে না, একটু খেয়াল করেন, চেঞ্জ হয়ে গেছে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে খুব সহজে আমি চেঞ্জটা করতে পারছি ডিজাইনগুলো, এটা আমার কাছাকাছি টাইপের একটা ডিজাইন, বাট আমি যদি একদম টোটালি ডিফারেন্ট টাইপের কোনো কিছু চাই, সেক্ষেত্রে আমি বলবো অ্যাড নিউ। হ্যাঁ, নতুন ধরনের কোনো থিম, এখানে এক্সিস্টিং 3টা থিম আছে যার উপরে আমরা কাজ করলাম, এখন নতুন একটা থিম অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, আমি ইনস্টলও করতে পারবো, আবার কিছু এখান থেকে পেতেও পারি। দেখেন বাই ডিফল্ট ইন্টারনেট কানেকশন থাকলেই এখানে থিমগুলো চলে আসবে ওয়ার্ডপ্রেসের সাইট থেকে অটোমেটিক। আমি যদি এখান থেকে সার্চ করি, দেখেন রেড ব্লগ থিম, আমি বলছি রেড ব্লগ, সার্চ দিয়েছি,
এগুলো আসুক আগে, ঠিক আছে? প্রচুর আসছে। আমি রেড ব্লক দিয়ে সার্চ দেওয়াতে ডিজাইনটা আমরা দেখি এবং এর মধ্যে কোনো একটাকে নিয়ে নিই। প্রচুর টেমপ্লেট, হ্যাঁ। দেখেন এখানে একটা বলছে এটা ট্রাভেল ব্লগ, হ্যাঁ। ট্রাভেল করার জন্য ট্রাভেল ব্লগ একটা দেওয়া আছে। সো আমি যদি এটাকে ইনস্টল করি, ইনস্টল বাটনটাতে প্রেস করেছি। না, অটোমেটিক নিতে পারবেন। ওয়ার্ডপ্রেস নিউ ব্লগ, ওই ব্রাউজারটাতে বেশ স্লো কাজ করছে, আমরা নতুন ব্রাউজারে নেই। ইন্টারনেট স্পিড স্লো সম্ভবত। হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে, ফোন ধরতেছিল না কেন? ও ঠিক আছে, ও মনে করলাম যে কথা হলো কিনা, আমিও ট্রাই করলাম, পারলাম না। তো আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার ক্লাস শেষ হবে 9টায়। বলো। এটা একটু ডাক্তারের সঙ্গে কথা বলবা? এরকম ব্যথা হবে কেন, নাভিটা এরকম হয়ে থাকবে কেন? এটা নিয়ে আমি একটা কাজ করে সিরিয়াল দিই কালকে 9টায়। আমি আছে, রুবেল আছে, সজীব আছে, মাহবুব আছে, সাদ্দাম আছে, আনোয়ার আছে। ও তো কাজ করতেছে, দেখলাম টেস্ট করতেছে মনে হয়। ও কি বলবো না করতে? আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বাবা। খেয়াল করেন, ইনস্টল করতে গিয়ে ওয়ার্নিং দিয়েছে আনএক্সপেক্টেড এরর অকার, সামথিং মে বি রং উইথ দ্য ওয়ার্ডপ্রেস ওআরজি, সার্ভার কনফিগারেশনে কোনো প্রবলেম ছিল। ট্রাভেল ব্লগ 1.7.1 এটা ইনস্টল হয়ে গেছে, ইনস্টল দ্য থিম সাকসেসফুল, ইনস্টল দ্য থিম এটা হয়েছে। বাট আমি যদি এখন অ্যাক্টিভ করি, এটা অ্যাক্টিভও হয়ে গেছে। দেখেন আমাদের ফোল্ডারের মধ্যে এই থিমটা চলে আসে, আমাদের থিম ফোল্ডারের মধ্যে এটা চলে আসে না, এবং এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। সো এবার যদি আমি আমার ওয়েবসাইটটা দেখি, দেখেন আমার থিমটা
টোটালি চেঞ্জ। বুঝতে পারছেন? হয়েছে? রাবার হয়েছে? ইনস্টল করতে গিয়ে ইনস্টল সাকসেসফুল হয়েছে? ফেল হয়েছে? ওখানে দেখেন একটা ইউআরএল আছে, ইউআরএলটা কপি করে, হ্যাঁ ইউআরএলটা কপি করে ব্রাউজারে দেন, ডাউনলোড হয়ে যাবে, তখন আপলোড করে ইনস্টল করে নেবেন। তাহলে ওইটাই করেন। হ্যাঁ, ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম ক্রস করেছে, আপনি তাহলে ইয়ে করেন। হ্যাঁ, স্লোর কারণে। হ্যাঁ, এটাই ইনস্টল করেন। একটা ইয়ে দেয় যে ইউআরএল লিংক দিয়ে দিচ্ছে, এইচটিটিপি ডাউনলোড করে দেখি কপি পেস্ট করতে। হ্যাঁ, কপি করে ব্রাউজারে দিয়ে দেন। রুবেল একটু সামনে এসে ওনাকে দেখান তো। ওই ইউআরএলটা কপি করে ব্রাউজারে দিলে ডাউনলোড হয়ে যাবে, তারপর ইনস্টল করতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করার ক্ষেত্রে কাজ হচ্ছে, জিপ ফাইল যখন ডাউনলোড হবে অ্যাড নিউ বলে, অ্যাড নিউ এর এখানে গিয়ে এই যে আপলোড থিম করে দেবেন। অ্যাক্টিভেট দিতে হবে, অ্যাক্টিভিটি রিফ্রেশ। ইনস্টলেশন কি হয়ে গেছে তো, নাকি এখনই ডাউনলোড না ইনস্টলিং কি হয়ে গেছে তো, এখানে অ্যাক্টিভ দিয়ে দিলে নাকি হয়ে গেছে তো। ঠিক নেই। নিজের বানানো কিন্তু কি এই সিস্টেমে আসলে ইউজ করতে পারে, সিস্টেমে যেটা হবে তাহলে ওকে সব দেখা যাবে তোমরা কাস্টমার সেই কিছু না সো
না এটা অটো বসে যায় থিম হয়েছে না পেরেছেন এখন সেটা হচ্ছে আমাদের যে থিমটা এসেছে সেই থিমটার মধ্যে যে আর্কাইভ মেটা রিসেন্ট পোস্ট রিসেন্ট কমেন্টস আর্কাইভ ক্যাটাগরিজ মেটা এগুলো দেখা যাচ্ছে হ্যাঁ ভিডিও চলছে সো ফুটার্সও আছে ইন্টারেস্টিং এখন আরেকটা জিনিস একটু খেয়াল করব আমরা উইজার্ড হ্যাঁ এই অ্যাপিয়ারেন্সের মধ্যেই আমরা এবার উইজার্ডে প্রেস করব হ্যাঁ হ্যাঁ উইজার্ডে ক্লিক করেন এখানে আসে না প্রাইমারি আর সেকেন্ডারি প্রাইমারি সাইডবার আর সেকেন্ডারি সাইডবার আচ্ছা এখানে এসে এই যে এখানে টিভি গ্লোবাল গুগল ম্যাপ পেয়েছেন এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে আমি যদি এখানে ছেড়ে দেই এই সাইড বারের এখানে হ্যাঁ ধরে নিয়ে এখানে ছেড়ে দেবেন হ্যাঁ secondary sidebar হ্যাঁ secondary sidebar this sidebar only display in the 3 column layout setup সেকেন্ডারি তে দিলাম দিয়ে এখন সেভ করি হ্যাঁ সেভ অটোমেটিকই হয় উইজার্ডে গিয়ে দেখি কোনো ইফেক্ট হয় কিনা এখানে সরি নো লোকেশন ফাউন্ড বাট এটা চলে আসছে খেয়াল করেছেন যে নো লোকেশন ফাউন্ড বাট এতটুকু আসছে কিনা সেটা একটু দেখে সার্চ হচ্ছে লোড হচ্ছে দেখা যাক কি হয় আচ্ছা আপনার আমার তো সেকেন্ডারি ইয়ে আসছে না এই যে সাইড মেইন সাইড বার
নিচে আপনার এন্টার উইন্ডো এন্ড নিচে তো আপনার ফেসবুকে লোকেশন কিছু আসছে? আসে নাই। স্যার আমারটা একটু ডিপ তাহলে টেমপ্লেট কি সেম না? না তাহলে কিভাবে সাইড বার পাবে? অ্যাডমিন তো স্যার ডিফারেন্ট হওয়ার কথা না। না, অ্যাডমিন ডিফারেন্ট হওয়ার কথা না। টেমপ্লেটটা এই কারণে আমি সেম টেমপ্লেট নিতে বলেছি যাতে আমারটার সাথে ম্যাচ করে। সেম টেমপ্লেট দিয়ে দেন ওনাকে। এই উইজার্ডের মধ্যে কোড করা আছে, গুগল ম্যাপ ধরার জন্য কোড করা আছে, বাট এখানে কোনো কারণে সেটা পাচ্ছে না। ওইটা বসানো যায়, ওখানে এপিআই নিয়ে এসে বসিয়ে দিলে হয়, বাট তারা একটা উইজার্ড বানিয়েই রেখেছে, ডিফল্ট একটা উইজার্ড বানিয়ে রেখেছে, তাদের এখানে দিলে সেটা কাজ করে। আপনি কিছু উইজার্ড এদিক সেদিক করে দেখেন, এখান থেকে নিয়ে ওখানে, ওখান থেকে নিয়ে এখানে, আর আপনি এটা ইনস্টল করেন। ট্রাভেল ব্লগ, যাবি তাহলে এখানে দাও। ড্র্যাগ করে ধরে ড্রপ করে দিলে হয়েছে।
ড্র্যাগ করে দিলেই রেডি হয়ে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো আসবেই। আচ্ছা, আমারের হয়েছে না? দেখেন, ইন্টারেস্টিং যে আমরা এই রিসেন্ট পোস্টটাকে ট্র্যাক করে ধরে ওখানে দিয়ে দিলাম, ড্রপ হয়ে যাবে এবং অটোমেটিক সেভও হবে। আমি যদি দেখি রাইট সাইড বারে রিসেন্ট পোস্টটা চলে আসবে, যে রিসেন্ট পোস্টটা রাইট সাইড বারে চলে আসে। মানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেদিক সেদিক নিয়ে যেতে পারেন। জুমলাটা এটা কিভাবে করতে হতো? অনেক বেটার ইজিয়ার, হ্যাঁ, লেটস কমপ্লিকেটেড। রাইট। জুমলাতে অনেক কিছু করতে হতো একটা মডিউল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্লেস করার জন্য। আচ্ছা, তো আমরা মডিউল প্লেসমেন্টও বা উইজার্ড প্লেসমেন্টও দেখেছি বা দেখলাম। আবার অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। পোস্ট, আমরা নতুন নতুন পোস্ট দিতে শিখবো এখন। একটা পোস্ট দেওয়া আছে, পোস্ট বলতে ব্লগ বলতে ব্লগ, আমরা ব্লগ পোস্ট করি, হ্যাঁ, কোনো কিছু পোস্ট করি। সো কোনো একটা বিষয়ের উপর আমি যদি ব্লগ লিখি এবং সেটা পোস্ট করতে চাই, সেক্ষেত্রে আমি অ্যাড নিউ বলবো। বাট কন্টেন্টগুলো গুছিয়ে রাখা খুবই ইম্পর্ট্যান্ট। কন্টেন্টগুলো যদি আমরা গুছিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে ক্যাটাগরি তৈরি করাটা জরুরি। আমরা ই কমার্সেও ক্যাটাগরি তৈরি করেছিলাম, মনে আছে? স্পোর্টস, তার ভিতরে ব্লগগুলো রেখেছিলাম। হ্যাঁ, আচ্ছা। সো আমরা এখানে ক্যাটাগরি তৈরি করব ফার্স্ট। সো ক্যাটাগরির ওপরে ক্লিক করব। এখানে ক্যাটাগরির নাম দিব, ইউআরএল এ কি হবে সেটা দিব, এটা প্যারেন্ট ক্যাটাগরি কিনা সেটা লিখব, লিখে ক্যাটাগরির একটা ডেসক্রিপশন দিতে পারি, নতুন করে ক্যাটাগরিটা অ্যাড করে দিব। সো আমি প্রথম আলোতে যাচ্ছি। মনে করেন আমি কিছু ক্যাটাগরি তৈরি করবো, লাইক আন্তর্জাতিক, অর্থনীতি, খেলা, ক্যাটাগরি তৈরি করে নিই। ক্যাটাগরির মধ্যে গিয়ে ক্যাটাগরি নেম, স্লগটা দিচ্ছি না, এটাই প্যারেন্ট।
ডেসক্রিপশন দিচ্ছি না, অ্যাড নিউ ক্যাটাগরি। আন্তর্জাতিক নামে একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, খেয়াল করেছেন? তারপরে অর্থনীতি, খেলা, অর্থনীতিটাকে কপি করে নতুন একটা ক্যাটাগরির এখানে নাম পেস্ট করে অ্যাড ক্যাটাগরি করছে, অর্থনীতিও চলে আসে। এবার খেলা, কপি করে ক্যাটাগরির এখানে নাম দিয়ে দিচ্ছে, অ্যাড নিউ ক্যাটাগরি করে দিচ্ছে, চলে আসে। কি কি আসে? খেলা, অর্থনীতি, আন্তর্জাতিক ক্যাটাগরিগুলো হয়েছে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো খবর বা ব্লগ পোস্ট নেই, রাইট? সো এখন আমরা অল পোস্টে যদি যাই তখন দেখতে পাবো এখানে মাত্র একটা ব্লগ এবং এটা আনক্যাটাগরাইজে আছে। আমি অ্যাড নিউয়ে যাব, আমি অ্যাড নিউয়ে গিয়ে অর্থনীতির কোনো একটা নিউজ এখানে দিব। সো যদি কোনো একটা নিউজ দিতে চাই, এখানে দেখেন কি কি লাগবে। অ্যাড নিউ পোস্ট, খেয়াল করেছেন? একটু খেয়াল করেন। অ্যাড নিউ পোস্ট, এখানে টাইটেল দিতে হবে, এখানে ডেসক্রিপশন দিতে হবে, বুঝতে পেরেছেন? সো এটাকে আমি করছি, টাইটেলটা কপি করে নিচ্ছি, কপি করে অ্যাড নিউ পোস্টে গিয়ে এন্টার টাইটেল হিয়ার পেস্ট করে দিয়েছি। তারপর কন্টেন্টগুলো কপি করি, এই পর্যন্ত কপি করে আমি আমার ব্লগের মাঝখানে পেস্ট করে দিয়েছি। ঠিক আছে? এটা কিন্তু কোথা থেকে করলাম? অ্যাড নিউ পোস্টে এসে। সো এটা কি ফিচার পোস্ট? এটা কি ফিচার পোস্ট অন হোম পেজ? এটা কি হোম পেজে দেখাতে চাচ্ছেন? ফিচার ইন ক্যাটাগরি, ফিচার ইন ফিচার্ড কন্টাক্ট উইজার্ড। হ্যাঁ, আমি এটা 3 জায়গাতেই রাখতে পারি কারণ এটা চেক বক্স, রাইট? ফিচার ইন ফিচার্ড কন্টেন্ট উইজার্ড। আমরা একটা জিনিস খেয়াল করি, ফার্স্টে এটাকে ফিচার পোস্ট অন হোম পেজ বলে দেই, ফিচার ক্যাটাগরি বলছি না, হোম পেজে দেখাবে। এবং এটা আমি অর্থনীতিতে রাখবো। এই ক্যাটাগরিটার নাম কি? অর্থনীতি। আগে থেকে একটু দেখে নেই, যেহেতু ব্লগ নেই ক্যাটাগরি লিস্টে, আমাদের কিন্তু অর্থনীতিটা নেই, খেয়াল করেছেন? যেহেতু কোনো ব্লগ নেই ক্যাটাগরি লিস্টে, অর্থনীতিটা নেই। এবার যখনই আমরা ব্লগ ক্রিয়েট করব, এই যে উপরে গিয়ে একটা জায়গা আছে পাবলিশ, এই যে পাবলিশ, হ্যাঁ, পাবলিশ বাটনটা প্রেস করি, পাবলিশ হয়েছে। আমাদের এই ব্লগটা পাবলিশ হয়ে গেছে অর্থনীতি ক্যাটাগরিতে। তো হোম পেজে যদি যাই, লোড দেই আবার, এখানে দেখবেন অর্থনীতিও চলে আসছে আর আমাদের ওই ক্যাটাগরিটাও চলে আসে।
অর্থনীতি চলে আসছে না, এবং সাথে সাথে আমাদের ব্লগটাও চলে আসে। হ্যাঁ, যেহেতু ফিচার বলা হয়েছে, রিড মোর ডিটেলটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছেন? এবং সাথে সাথে রাইট সাইডে রিসেন্ট ব্লগ সেকশনে এটা চলে আসে অটোমেটেড। হ্যাঁ, আচ্ছা, এখন এই পাশে খেয়াল করেন আমার অর্থনীতিও চলে আসে। অর্থনীতিতে যদি ক্লিক করি তখন এই ব্লগটাই দেখাবে, সার্চ নট ফাউন্ড। অর্থনীতিতে ক্লিক করি, পারহ্যাপস সার্চ উইল হেল্প। আচ্ছা, এখানে যে প্রবলেমটা হয়েছে, আমি এটাকে কিন্তু অর্থনীতি ক্যাটাগরিতে দিয়েছি, বাট এটাকে আমি ফিচারে দেই নাই। ফিচার ইন ক্যাটাগরি এখানে দিয়েছি, দেই নাই। সো ফিচার ইন ক্যাটাগরিটা চেক করে আপডেট করি। আপডেট হয়েছে, হ্যাঁ, দুই জায়গাতেই দিব, হোমেও দিব, এখানেও দিব। সো যখন অর্থনীতিতে ক্লিক করছি, আমি তো অর্থনীতির মধ্যে প্লেস করে দিয়েছি না? পাবলিক দিতে হবে, নাহলে তো আসবে না, রাইট? হ্যাঁ, পাবলিশ দিতে হবে তো। পাবলিক দিই। বাট স্পেসিফিক ক্যাটাগরিতে গেলে আমরা পাচ্ছি না, তাই না? নট ফাউন্ড বলছে। আচ্ছা, একটা ইংলিশ টাইটেল, ইংলিশ আমারটা সেম জিনিস, not found। নট ফাউন্ড বলছে না? এটা দেখি তো ফিচারের জন্য হচ্ছে কিনা। একটা ইংরেজিতে টাইটেল, ওকে, সরি, ইংরেজিতে একটা ক্যাটাগরির নাম লিখবেন, ইংরেজিতে একটা টাইটেল দেবেন, ইংরেজিতে একটা পোস্ট দেবেন। বাংলা হতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমরা একটু চেক করে নেব। হ্যাঁ, ফিচার হিসেবেও ডিসপ্লে হচ্ছে, বাট ক্যাটাগরি ওয়াইজ কাজ করছে না। আচ্ছা, ওটা আমরা সলভ করবো, আগে দেখি। আমরা আরও কিছু ক্যাটাগরিতে ব্লগ অ্যাড করি। আন্তর্জাতিক একটা নিউজ অ্যাড করি। এখানে ইমেজ আছে, একটু খেয়াল করেছেন? এই নিউজটা অ্যাড করি ইমেজ সহ। সেটা কিভাবে করা যায়? এই ইমেজটাকে আমরা সেভ করে নেই, সেভ ইমেজ অ্যাজ।
ব্লগ নিউজ 1 সেভ করে দেই। এই ইমেজটাকে সেভ করেছি আমি। কপি করে অ্যাড নিউ, টাইটেল দিচ্ছি, টেক্সট দিচ্ছি, কপি করে পেস্ট করলাম। ঠিক আছে, এবার আরেকটা কাজ করব, নতুন একটা ট্যাবে মিডিয়াটা ওপেন করি। নতুন ট্যাব খুলে মিডিয়াটা ওপেন করি। এখানে কোনো মিডিয়া অ্যাটাচমেন্ট নেই। এখন যেটা করব দেখেন, আমার যে ডেস্কটপ আছে, আমি ব্রাউজারটাকে যদি ছোট করি, ছোট করে ডেস্কটপ থেকে আমার ওই ফাইলটা নাম কি ছিল? ব্লগ 1 হ্যাঁ, ওই ব্লগে ডেস্কটপে ডাউনলোড হয়েছে। হ্যাঁ, এটা ডাউনলোড হয়েছে। ডাউনলোড, এই যে সম্ভবত এটা ড্র্যাগ করে ধরে এনে এটাকে ড্র্যাগ করে ধরে এনে এর মধ্যে ছেড়ে দেবেন। হ্যাঁ, দেখেন চলে আসছে না? আমি জাস্ট ওখান থেকে ড্র্যাগ করে ধরে এনে এখানে ছেড়ে দিয়েছি। এটা খুবই পাওয়ারফুল আর কি। সো এটা যদি এখানে চলে আসে, মিডিয়ার মধ্যে কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা অ্যাড নিউ থেকে এখানে কার্সরটা রাখবো যেখানে ইমেজটা দিতে চাচ্ছি, অথবা কোনো একটা প্যারাগ্রাফের নিচে ট্যাব যদি ক্লিক করি, হ্যাঁ এখানে আমি কার্সরটা নিলাম, নিয়ে যদি বলি অ্যাড মিডিয়া লাইব্রেরিতে যাই, এখানে অলরেডি ইমেজটা আছে। হ্যাঁ, সিলেক্ট করলাম এবং ইনসার্ট করলাম, ইমেজটা চলে আসে। হ্যাঁ, আমি এটা ইমেজটা চলে আসে। সো আমি এখানে ড্র্যাগ করে ধরে মাঝে মাঝে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর পাবলিশ করছি। এটা কোন ক্যাটাগরিতে যাবে? আন্তর্জাতিক। উপরে যখন যাব, এটা ফিচার্ড ক্যাটাগরি, ফিচার্ড দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পাবলিশ করে দিই। পাবলিশ হচ্ছে। তাহলে কিভাবে একটা মিডিয়া নিতে হয় সেটা বুঝতে পারলেন তো? আগে লাইব্রেরিতে লোড করে তারপরে সেখান থেকে এখানে নিতে হয়। হ্যাঁ, ধরে নিয়ে যাওয়া যায়। হয়েছে। এবার যদি আমরা এখানে যাই, হোম ক্লিক করি,
ওইটা যে লিডিং হিসেবে চলে আসে না, ফিচার হিসেবে, আর নিচেও এটা শো করছে। খেয়াল করেছেন? রিড মোডে গেলে ডিটেলটা দেখা যাবে। সো আরেকটা নিউজ অ্যাড করেন যেখানে ইমেজ টিমেজ সব কিছু আছে। হ্যাঁ, এখানে কিভাবে পোস্টগুলো দেওয়া যাচ্ছে এবং অটোমেটিক কিভাবে চলে আসে সেটা তো খেয়াল করেছেন। আমি একটু চেক করি আন্তর্জাতিকে ক্লিক করে, এখানেও কি নট ফাউন্ড বলে? হ্যাঁ, পেজ নট ফাউন্ড বলছে। সো এখানে একটা এরর বা প্রবলেম আছে, এটা সলভ করতে হবে। কোনো একটা মিডিয়া নেন, যেখানে অডিও আছে, ভিডিও আছে, অনলাইন থেকে ভিডিও ডাউনলোড করেন। ভিডিও নিউজ আছে না, প্রথম আলোতে কিন্তু ভিডিও নিউজ আছে। অথবা দামি কোনো একটা ভিডিও ডাউনলোড করেন, ওজিজি ফরম্যাট অথবা MP4 ফরম্যাট, ওজিজি ফরম্যাটের অডিও ডাউনলোড করেন, কোনো একটা আর্টিকেলের মধ্যে দিয়ে দেন। হ্যাঁ, সব মিডিয়াতে আপনি আপলোড করে করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ,
রুবেলের ইমেল অ্যাড্রেসটা বলেন তো। AH MM ED RU রুবেল ডট AD তারপর at gmail। কন্ট্যাক্ট নাম্বার 01712 01712 920 920 826 826। হাবিবের ইমেল অ্যাড্রেসটা বলেন তো। দেখেন ইমেল অ্যাড্রেসটা বলেন। HABIB 24 98 98 922 922 @ at gmail. সজীবের ফুল নেমটা বলেন। SK ডট MD ডট ওভার SHAJIB। ইমেল অ্যাড্রেস SMO SHAJIB 100 মোবাইল নাম্বার 091 সেটিংস আছে। সাইজটা বাড়ানোর জন্য ফাইল আপলোড করার সময় সাইজ নিয়ে একটু প্রবলেম ফেস করতে পারেন। সেটিংস বলে একটা জায়গা আছে, খেয়াল করেছেন? এই মিডিয়াতে যান, নিচের দিকে মিডিয়া আছে, এখানে মিডিয়া সেটিংসটা দেওয়া আছে ইমেজের জন্য, বাট আলাদা করে তেমন কোনো সেটিংস এখানে কিন্তু নেই। শুধু ইমেজের লার্জ সাইজ হলে কত হবে, মিডিয়াম হলে কত হবে, আর থাম্বনেল হলে কত হবে সেটা এখান থেকে বলা আছে। আর জেনারেল সেটিংসে গিয়ে কোথায় একটু দেখে নেই,
মান্থ ডে ইয়ার বেস ফোল্ডার করে রাখা যায়। হ্যাঁ না, রাইটিং ডিসকাশন মিডিয়া এখানে নেই তো। ম্যাক্সিমাম ফাইল সাইজ এটা ইয়ে থেকে অ্যাপাচি থেকে চেঞ্জ করে দেন তো, অ্যাপাচি আইএনআই থেকে। ওইটাই সম্ভবত নেওয়া আছে। আচ্ছা মিডিয়াগুলো আমাকে একটু পেন ড্রাইভে দেন, বড় ফাইল, তাহলে তো ওইটা উঠবে না। না নেই। হ্যাঁ